দুটো এক্সাইটিং ম্যাচ রয়েছে, একটা তো দেখতেই পাচ্ছেন পরে আছি, হয়তো এই জার্সি শেষ দিন পরার সুযোগ বলেই পরে ফেললাম, হয়তো আপনিও এই জার্সি শেষ দিন পরার সুযোগ বলে আপনি পরে ফেলছেন। এমিলি ভাই আজকে আর রিস্ক নেয় নাই, বাট উই হ্যাভ নরওয়ে ভার্সেস ইংল্যান্ড অ্যান্ড উই হ্যাভ আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। টেকনিক্যালি ম্যাচ দুটোই আগামীকাল, একটা ম্যাচকে আগামীকালকে আর তিনটার ম্যাচটাকে আমরা সাধারণত আজকে রাতেই ধরি আর কি। আগামীকালকের ম্যাচ না, সবাই আজকে রাতেই বলবো, আজকে রাতেই বিকজ আমাদের মনে হয় যে সবাই বলতেছে যে আজকে রাতে খেলা আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে কেউ আগামীকাল ঘুমাচ্ছি না। বলছে না। না না Right. তখন ঘুমাচ্ছি না, আজকে রাতে আজকেই খেলা। কিন্তু মানে টেকনিক্যালি কি করা উচিত আপনারা কি মানে আপনাদের দুজনের কাছে আসলে জানা যে এই ধরেন 3টা আছে ম্যাচ 7টা আছে ম্যাচ, রাইট। এখন কি করা উচিত? আপনার কি বাসায় গিয়ে যখনই বাসা যান একটা ঘুম দিবেন না কি করবেন, নাকি আগামীকালকের জন্য জমা রাখবেন? না, দুইটা ম্যাচই তো ক্রুশাল ম্যাচ, এবং আপনি দেখেন ইংল্যান্ড নরওয়ে ম্যাচ, হ্যাঁ, এটা তো দেখার সুযোগ আবার কবে আসবে আমরা জানি না। ইউরোতেই আসতে পারে। সো আপনি যদি ঘুমাই থাকেন আর উঠতে পারলেন না, তখন কি হবে? আপনি ম্যাচটা মিস করলেন, আমি- পরে হয়তো দেখবেন। লাইভ দেখার ম্যাচ আর পরে দেখার ম্যাচ ডিফারেন্ট। সো আমার মনে হয় যে ঘুমটা তো ডেফিনেটলি এই আজকে রাতের জন্য মানে খুব যে মানে ইম্পর্টেন্ট সেটা আমি মনে করি না। সো ঘুমটাকে অ্যাভয়েড করতে হবে আজকে। ভাই আপনি আমার যদি আগামীকালকে শিডিউল জানতেন এই কথা বলতেন না। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে এই ইংল্যান্ড মেক্সিকোর ম্যাচটা আমি এই কারণে 1 ঘন্টা মিস করছি, মানে ফার্স্ট হাফে 1 ঘন্টা দেখতে পাইনি আর কি। তো কথা হচ্ছে যে নরওয়ে ভার্সেস ইংল্যান্ড, আমরা নরওয়ে ভার্সেস ইংল্যান্ডে আসি। উই হ্যাভ টু মানে মনস্টার অফ আ স্ট্রাইকার প্লেইং এগেনস্ট ইচ আদার, যারা এর আগে হ্যাঁ খেলা হয়েছে। হল্যান্ড কেইন versus দুইবার Kane। 2 সিজন একসাথে খেলছে, মানে এগেইনস্টে খেলছে আর কি। সো ভেরি মানে নট ডিফিকাল্ট বাট ইন্টারেস্টিং ম্যাচ, মানে দুই টিম উইল গো এগেনস্ট ইচ আদার এবং প্রবলি গোল হওয়ার চান্সেস অনেক বেশি দুই টিমেরই। অবশ্যই আমারও সেটা মনে হচ্ছে, হইলে অনেক গোল হবে, না হলে কোনো গোলই হবে না। আমার কাছে যেটা মনে হয় যে 0-0-তে খেলা 120 মিনিটও যেতে পারে, বাট গোল হবে এই কারণে, কারণ হ্যারি কেন তারপরে আর্লিং হালান্ডা যেভাবে গোল করছে, হ্যাঁ, দুজনে মিলে কত 6-7 কত 13টা গোল করে ফেলছে। জুড বেলিংহাম যেভাবে গোল করতেছে 4টা, হ্যাঁ 4টা। সো আমার মনে হয় গোল অবশ্যই হবে, গোল হবে। এবং দুইটা দল তো আসলে কেউ ওই লো ব্লকও করবে না, মিড ব্লকও করবে না, আর কেউ ওই বাস পার্কিংও করবে না। দুইটা দলই কিন্তু আসলে আমার মনে হয় যে অ্যাটাক টু অ্যাটাক খেলবে, যেটা আমরা সবসময় দেখি নর্মাল একটা যেভাবে ম্যাচ হয়। সো নরওয়ে যেটা হচ্ছে, নরওয়ে হ্যাভ নো প্রেশার। আমার কাছে মনে হয় যে একটা প্রেশারলেস ম্যাচ আসলে আপনি খুব ফ্রিকোয়েন্টলি এবং আপনি পারফর্ম করার জন্য আপনার জন্য সুবিধা হবে। সো নরওয়ে ইভেনচুয়ালি আপনারা তাদের মেইন প্লেয়াররা কেউ আমি দেখলাম যে কেউ কোনো প্রেশারে নেই। ইভেনচুয়ালি তাদের প্রেস কনফারেন্স, তাদের অফ দ্য ফিল্ডে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি নর্মাল। হ্যাঁ, বাট ইংল্যান্ড হ্যাভ লিটল বিট প্রেশার। ইংল্যান্ড হ্যাভ সাম ক্রুশিয়াল প্লেয়ার, তাদের ইনজুরি কনসার্ন রয়েছে। তাদের টিম কম্বিনেশনও আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত তারা সোফার বেশ ভালোভাবেই করছে, বাট তারা এখনও থমাস টুকেল এক্সপেরিমেন্ট করছে, বিকজ বেস্ট কম্বিনেশনটা এখন ওই আমার কাছে যেটা মনে হয় যে বের করতে পারছে না। এটার অন্যতম কারণ হলো যে আপনি যখন একটা স্কোয়াডকে যখন রেডি করবেন, তাদের মেইন প্লেয়াররা যখন আসলে পারফর্ম করতে পারবে না, তখন কিন্তু আসলে কোচের জন্য একটু মাথা ব্যথা হয়ে যায়। তো সেই জায়গা থেকে সে দেখবেন যে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু রোটেশন করে আপনার স্টার্টিং 11টা সাজায়। হ্যাঁ, কোনো সময় আমরা দেখবেন রাশফোর্ডকে দিয়ে স্টার্ট করাচ্ছে, সাকা আবার স্টার্ট করছে, গর্ডন স্টার্ট করছে। সো এক একটা ম্যাচে কিন্তু এক একভাবে সে স্টার্ট করছে। তারপর আমি বলবো যে সে সাকসেসের দিকেই যাচ্ছে। হ্যাঁ, যে বিকজ সে সব থেকে টাফ ম্যাচ যেটা সেটা হলো মেক্সিকোর সাথে সে পার করে আসছে। মেক্সিকোর ম্যাচে আগে আমরা ধরে নিয়েছিলাম যে মেক্সিকোর সাথে ওই ম্যাচ জিততে পারবে কিনা। টু বি অনেস্ট, থমাস টুকেল যে আসলে খুব টেকটিক্যাল কোচ, সে আসলে ওই ম্যাচটা দেখিয়েছে। হ্যাঁ, বিকজ যখন আসলে মেক্সিকো খুব হাই প্রেস করছিল, অ্যাটাকিং থার্ডে সবার কনসেন্ট্রেট ছিল, সেই সময় কিন্তু দেখবেন যে আসলে ইংল্যান্ড কিন্তু আসলে গোলগুলি দিয়ে কিন্তু ম্যাচ বের করে নিয়েছে। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে জুড বেলিংহামের আসলে অ্যাটাকিং থার্ডে কীভাবে সে আসলে ক্রুশিয়াল মোমেন্টে পার্টিসিপেশন, হ্যাঁ, যেটা সে সবসময় করে, পছন্দ করে। সো আমি বলবো যে এইগুলি তো ডেফিনেটলি ইংল্যান্ডকে কিছুটা হলে এগিয়ে থাকবে, বাট নরওয়ের যেটা হয় যে নরওয়ে হ্যাভ নো প্রেশার। নরওয়ে আসলে ম্যাচটাকে এনজয় করে। নরওয়ের মিডফিল্ড প্লেয়াররা প্রচুর রান করে, এক একজন 12-13 কিলোমিটার রান করতে পারে। তাদের দে হ্যাভ দ্য এনার্জি, স্পেশালি ওডেগার্ড, যাকে বলতে হয় যে আমার মনে হয় যে লাস্ট ব্রাজিল ম্যাচেই তো সম্ভবত ব্রাজিল লাস্ট ম্যাচ কার সাথে খেললো তারা, ব্রাজিল, নরওয়ে ব্রাজিল। আমার কাছে মনে হয় 14-15 কিলোমিটার রান করছে কিনা, আই ডোন্ট নো, আনন্দ ভাই বলতে পারবে, বিকজ তার কাছে সে জানে কয় কিলোমিটার রান করছে। আমার মনে হয় মানে এত, আমার মনে হয় সে কি মানে কি বলবো, এটা অন্যভাবে বলবে, ট্র্যাক নিয়েছিল কিনা আল্লাহই জানে, আমি ঠিক জানি না। মানে একটা প্লেয়ার এত রান করে কিভাবে, মাঠের প্রত্যেকটা স্পেস কভার করেছে আপনি যদি দেখেন। সো ওই প্রেশার না থাকলে আপনি প্রচুর রান করতে পারবেন, আপনার স্ট্রেংথ অনেক কাজ করবে। আমি টেকটিক্যালের বাইরে গিয়ে কথা বলছি, টেকটিক্যাল নিয়ে হয়তো আমরা পরে কথা বলবো। যেটা হয় যে আপনি যখন প্রচুর রান করতে পারবেন, অপোনেন্টকে আসলে রান করে আপনি পাজল করে দিতে পারবেন, তখন আসলে দলটা কিন্তু আমার কাছে মনে হয় যে জেতার জন্য বেশি সামনের দিকেই থাকবে। আর সব থেকে মেইন ব্যাপার হলো আর্লিং হালান্ডের যদি আপনি পারফরমেন্স দেখেন, আমি যেহেতু স্ট্রাইকার খেলছি, আনো ভাই, টু বি অনেস্ট, আমি যখন দেখতাম যে আমার টিম আসলে বেশ ভালোই অর্গানাইজ করছে, খেলছে, বাট আমার পার্টিসিপেশন খুব কম।
হ্যাঁ, ইনভলভমেন্ট খুব কম টিম পারফরমেন্সের ভিতরে। সো দ্যাট টাইম আই উইল বি ফ্রাস্ট্রেটেড, যে আমি কোনো বল টাচ করতে পারতেছি না, কোনো গোলের চান্স অপরচুনিটি আমার কাছে আসতেছে না। হ্যাঁ, সো আর্লিং হ্যালান্ড দ্যাট প্লেয়ার, আমার মনে হয় যে সে খুব কাম অ্যান্ড কুল, এনার্জি কিপ করছে, মানে একটা দুইটা সুযোগ তার কাছে আসবে সামহাও যে কোনো সময়, ওইটার জন্য ওয়েট করছে এবং সেইটাই হয়। সেইটাই করতে গিয়ে আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন সে এই ম্যাচও সেটাই করবে। ইংল্যান্ড হয়তো তাকে একটা প্রপার মার্ক করবে, তাকে হয়তো কোনো রকম সুযোগ কম দেবে, বাট ওই একটা দুইটা হয়তো সেন্ট্রালি যখন ক্রস আসবে আইদার সে ফ্রি স্পেসে বল পাবে, ওইগুলি গোলে কনভার্ট করবে। সো ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। হাল্যান্ড অ্যান্ড কেইনের কম্প্যারিজন আমরা আসবো আপনার কাছে। আর আমি একটু আগেই অডিয়েন্সকে বলে রাখছি, যারা দেখছেন আপনারা ফিভার পিচ দেখছেন ডেইলি স্টার ইউটিউব এবং লাইভে এবং ফেসবুকে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টগুলো নিয়ে কথাবার্তা বলবো। আজকে হয়তো শো একটু লেন্দিও করতে পারি, যেহেতু আর্জেন্টিনারও ম্যাচ রয়েছে। ইংল্যান্ড নরওয়ে নিয়ে আসলে মনে হচ্ছে কথাবার্তা অনেক কিছুই বলা যাবে। বা সাবির ভাই, সেটা হচ্ছে যে নরওয়ে ইংল্যান্ড প্লেজ ইন আ ভেরি কন্ট্রাস্টিং ম্যানার, বাট তার মধ্যেও কিছু সিমিলারিটিস আছে। কিন্তু আমি আপনার কাছে ছোটো করে একটু নরওয়ে এবং ইংল্যান্ডের প্রোগ্রেশন নিয়ে শুনতে চাই, যে ইংল্যান্ডকে আমরা দেখে আসি, এই ইংল্যান্ড ইজ টোটালি ডিফারেন্ট। থমাস টুকেলের ইংল্যান্ড আসলে কাজ করবে কি না সেটা নিয়ে ডাউট ছিল। ইভেন টুর্নামেন্টের মাঝখানেও উই হ্যাড ডাউটস যে ঘানার এগেনস্টে যে অ্যাপ্রোচে খেলতেছে, বা ক্রোয়েশিয়ার এগেনস্টেও না, ক্রোয়েশিয়ার এগেনস্টে না, ঘানার এগেনস্টে এবং ডিআর কঙ্গোর এগেনস্টে ফার্স্ট হাফে দে নেগোশিয়েটেড। উই ফেল্ট লাইক যে না, ইংল্যান্ড হয়তো আগের টেন্ডেন্সিস কিছুটা হলো থাকতে পারে, বাট জুড বেলিংহাম অ্যান্ড কেইন বেইল দেম আউট। অ্যান্ড মেক্সিকোর ম্যাচ নিয়ে কথা, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট পারফরমেন্স আইভ হ্যাড সিন ইন টার্মস অফ রেজিলিয়েন্স। আপনি সব কিছু ব্যারিয়ার ব্রেক করে যে পারফরমেন্সটা দিতে পারেন। সো ইংল্যান্ড নিয়ে একটু জানতে চাই। আর নরওয়ে, did we expect that much from Norway coming up to the quarterfinals, beating Brazil? না, ইংল্যান্ডের ব্যাপারটা হচ্ছে যে ইংল্যান্ড এখন যেটা মনে হচ্ছে যে ম্যাচ বাই ম্যাচ তারা হচ্ছে স্ট্রেংথ গেইন করছে এবং বেশ কিছু টুইক করেছে টমাস টুখেল এবং সেটা কাজে লাগছে। যেমন আমরা দেখছি যে লাস্ট ম্যাচে সাকাকে খেলানো হয়েছিল এবং গর্ডনকে খেলানো হয়েছিল। ডিআর কঙ্গোর ম্যাচটা দেখেন, রাশফোর্ড কিন্তু খুব বেশি প্রভাব রাখতে পারছিল না, গর্ডন বেঞ্চ থেকে আসলে এবং সম্ভবত 2টা গোলই তার পাস থেকে বানানো বা অ্যাসিস্ট থেকে বানানো। এবং গর্ডন মোটামুটি এখন স্টার্টার, সাকা স্টার্টার, বেলিংহাম তো মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা ফর্মে আছে। বেলিংহামের যেটা হয় আর কি, মানে বেলিংহাম যখন ছন্দে থাকে তখন মানে বেলিংহাম ইজ আ ডিফারেন্ট থিং। সামনে হচ্ছে কি হ্যারিকেনও ছন্দে আছে 6টা গোল, এবং এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইসের যে জুটিটা। মূল সমস্যাটা আমার কাছে যেটা মনে হচ্ছে ইংল্যান্ডের ডিফেন্সটা এখনো ঠিক করতে পারে নাই। আমরা জানি যে রিস জেমসেরই একটা ইনজুরি কনসার্ন আছে, উনি বোধহয় আজকেও খেলবেন না। কোয়ানসা রেড কার্ড পেয়েছেন, গেহি সম্ভবত ইনজুর্ড, স্টোনস লাস্ট ম্যাচটা খুব ভালো খেলেছেন। এখন এই ব্যাকলাইনটা হচ্ছে মেইন সমস্যা ইংল্যান্ডের ক্ষেত্রে। আমার যেটা মনে হয় যে মানে এটাকে ব্যাকলাইনটা সমস্যা বলতে বোঝাচ্ছে এটাকে আসলে অ্যাসেম্বল করে একটা ফিক্স রূপ দেওয়া, যেহেতু টুর্নামেন্ট মানে অলমোস্ট আর হয়তো 1-2টা ম্যাচ বা আজকেই সেই জায়গাটা যদি টুকেল ঠিক করতে পারে, ইংল্যান্ড মানে হ্যাভ এভরিথিং টু গো অল দ্য ওয়ে। যদিও আমরা মানে আরও সামনে অনেক কঠিন, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা অনেক কঠিন প্রতিপক্ষ থাকতে পারে, বাট স্টিল দে হ্যাভ দ্য ওয়ে। এবং নরওয়ের ক্ষেত্রে যদি যেটা বলি, মানে আমরা ডার্ক হর্স বলছিলাম, এবং ডার্ক হর্সদের তো একটা ব্যাপার থাকে, আপনি ডার্ক হর্স কখন হবেন, আপনি একটা বড় অপোনেন্টকে অবশ্যই আপনাকে হারাতে হবে, নইলে তো আপনাকে জায়ান্ট কিলার বা ডার্ক হর্স আমি বলতে পারবো না। এবং সেই দলটা ফরচুনেটলি এবং আনফরচুনেটলি যেটাই বলে মানে যেটাই হোক ব্রাজিল, মানে আমি বলতেছি যে যেটাই হোক মানে অন্য সমর্থকদের জন্য ফরচুনেটলি, আনফরচুনেটলি তাদের জন্য সেটা হয়েছে ব্রাজিল। তার জন্য ফরচুনেটলি বোঝাই যাচ্ছে আপনি মানে সেটা হচ্ছে যে সেটা হয়েছে গিয়া ব্রাজিল। এখন না ধরেন হচ্ছে নরওয়ে ওই মোমেন্ট আমি যেটা বলি, মানে ফ্রান্সকে ফেস করার চেয়ে তো ব্রাজিলকে ফেস করা মেবি শেষ ষোলোতে নরওয়ের জন্য বেটার অপশন ছিল আই গেস। সো আর যেটা হয়েছে যে নরওয়ের এই পর্যন্ত আসার ক্ষেত্রে, এবং আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাটস, মানে ইন্টারেস্টিং বলতে হচ্ছে যে আমরা তো অনেক কিছু মিলাই, যে 86 থেকে শুরু করে এখন পর্যন্ত যেই দলটা ব্রাজিলকে হারিয়েছে নকআউটে, আইদার দে ওয়েন্ট টু সেমিফাইনাল অর ফাইনাল। ও মাই গড, 86 to 2026 মানে অলমোস্ট 40 ইয়ার্স। সো যারা, কারণ ব্রাজিল আসলে খুব একটা কোয়ার্টার ফাইনালে আগে হারে না, সো কোয়ার্টার ফাইনালে হারা মানে আপনি সেমিফাইনাল। এরবারে 1990-তে যেটা হয়েছিল, ব্রাজিল হচ্ছে সেকেন্ড রাউন্ডে আর্জেন্টিনার কাছে হেরেছিল, আর্জেন্টিনা ওয়েন্ট অল মানে থ্রু টু দ্য ফাইনাল। এবারও হচ্ছে নরওয়ের সামনে সেই একটা রকম একটা মানে যদি ইতিহাস থেকে তারা কোনো কিছু অনুপ্রেরণা নিতে চায় সেটা তারা আছে। আর এমিল ভাইয়ের সাথে যেটা বলবো যে এই টিমটা এত চিল, বিশেষ করে হালান্ডের কথাবার্তা, মানে মনে হচ্ছে যে তারা পুরো টুর্নামেন্টটা এনজয় করতে এসেছে, যেহেতু তাদের ওই প্রেশারটা নাই যে আমাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইতেই হবে। সো এইটা হচ্ছে আপনাকে একটা মানে এইখান থেকে আপনি একটা জিনিস পেতে পারেন, সেটা হচ্ছে যে আপনি অনেক বেশি ক্যালাস হয়ে যেতে পারেন যে আমার তো কিছু পাওয়ার নাই, বাট যখন আপনি ব্রাজিলকে হারিয়ে এসেছেন লাস্ট ম্যাচটাতেই, সেটা একটা বড় বুস্ট আপনার জন্য যে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়ে এরপর আপনি ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন। এই রেজাল্টটা যেহেতু লাস্ট ম্যাচের রেজাল্টটা এটা ছিল, এটা নরওয়েকে একটা বড় বুস্ট দেবে। আর যেটা হচ্ছে প্লেয়িং স্টাইলের, যেটা নরওয়ে তো খেলবে 4-3-3-তে, ইংল্যান্ড খেলবে 4-2-3-1-এ, বাট কিছু ব্যাটেল তো হবেই। আমরা যদি দেখি যে হচ্ছে রাইট ব্যাক পজিশনটা যদি দেখি ইংল্যান্ডের, স্পেন যেই জায়গাটা আসলে ফিক্স না ইংল্যান্ডের জন্য, এবং ওইদিকে আছে হচ্ছে অ্যান্টোনিও নুসা,
First half এ অন্তত। ফার্স্ট হাফে অন্তত অ্যাটলিস্ট আছে। সো এই জায়গাটাই ইংল্যান্ড কিভাবে এই জায়গাটা কাভার করে এটা একটা ব্যাপার থাকবে। ইভেন বেলিংহামকে ট্র্যাক করাটা তো আসলে খুব কঠিন, কারণ উনি এই বক্সে আছেন, ওই বক্সেও আছেন, কখন কোথায় যাচ্ছেন। সো বেলিংহাম নামক যে থ্রেটটা, সেই থ্রেটটা নরওয়ে কিভাবে সেটাকে কি বলবো ডাইসেক্ট করে সেটা কিভাবে ছাড়তে পারে এটা ব্যাপার। আর হালান্ড আর কেইনের ক্ষেত্রে আসলে কিছু বলা যায় না, তাদের জন্য একটা ফ্রিক অফ নেচার। একটা সুযোগই, যেমন আমরা যদি দেখি যে হেডটা দিল ব্রাজিলের সাথে হালান্ড, সালিবা তো মোটামুটি শিওর ছিল যে বলতেছে কি বলে গ্যাব্রিয়েল মোটামুটি শিওর ছিল যে নাই, একবার পিছনে তাকায় আচ্ছা ঠিক আছে আমি ওকে, হালান্ড চলে আসলো। ডিআর কঙ্গোর সাথে যে সেকেন্ড গোলটা হ্যারিকেনের, ডি বক্সের সামনে বলটা পেলেন, একটা দুইটা তিনটা কাট করে গিয়ে শটটা করে দিলেন। সো এই দুইজন স্ট্রাইকারকে কন্টেইন করা খুব কঠিন আসলে। মূল লড়াইটা আমি যেটা মনে হয় যে হালান্ড ভার্সেস কেইনি কেউ একজন ব্যবধান গড়ে দিবে, এটা আমার হচ্ছে ধারণা। আমি এমিলি ভাইয়ের কাছে একটু ফ্রম আ স্ট্রাইকার্স পয়েন্ট অফ ভিউ জানতে চাই যে আপনি একটু আমাকে হাল্যান্ডের টাইপ অফ স্ট্রাইকার, দ্য বিগ টাওয়ারিং ফিগার বাট ভেরি ফ্ল্যামবয়েন্ট অ্যান্ড কেইন বিং আ কমপ্লিট স্ট্রাইকার, পার্থক্যগুলো আসলে কোথায়? আমরা তো সবাই বলি যে স্ট্রাইকার ফরওয়ার্ড, বেনজেমা স্ট্রাইকার, লেভানডস্কি স্ট্রাইকার, বাট সবারই তো আসলে আলাদা ধরন থাকে। হাল্যান্ড কোথায় আলাদা, কেইন কোথায় আলাদা, এইটা তো আপনার কাঁধে একটা গুরুদায়িত্ব আমি দিয়ে দিয়েছি, এবং ম্যাচটাকে একটু সাব্বির ভাই তো অল্প করে বলছেন, এবং ওভারল্যাপিং ফুল ব্যাকদেরও কিছু ব্যাপার স্যাপার আছে। আমি একটু টেকনিক্যাল আসপেক্টও আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই ম্যাচের। না, প্রথমে যদি স্ট্রাইকার দুজন নিয়ে কথা বলি, আপনার হালান্ড হলো ওয়ান কাইন্ড অফ, আমার কাছে মনে হয় যে ফিক্স স্ট্রাইকার। সে আসলে লিঙ্ক আপ করতে পছন্দ বেশি একটা করে না। সে আসলে ওই স্ট্রাইকিং যে চ্যানেলগুলি, যেখানে গোল স্কোরের যে চ্যানেলগুলি, ওর আশেপাশে থাকতে পছন্দ করে, স্পেশালি আসলে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে ক্রস আসলে সেগুলি মিট আপ করে। অ্যাট দ্য সেম টাইম যখন সে আসলে ফ্রি স্পেস পায় বিহাইন্ড দ্য ডিফেন্সিভ লাইন, ওই জায়গাগুলি সে নেওয়া পছন্দ করে, এবং সেখান থেকে হয়তো সে অনেক সময় দেখছি যে গোলকিপারের সাথে সে 1-1 করে, বা আইদার ডিফেন্ডারদের সাথে 1-1 হয়। সো এইটা হলো তার স্ট্রেংথের জায়গা। তার সব থেকে বড় স্ট্রেংথের জায়গা হলো সে জানে যে একটা ম্যাচে আমার কাছে বেশ কিছু সুযোগ আসবে। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনি যেহেতু আমাকে স্ট্রাইকার হিসাবে বলছেন, আপনি জানেন কিনা আমি জানি না, পৃথিবীতে ফুটবলে সব থেকে কঠিন কাজ হলো গোল করা, এবং সব থেকে বেশি স্ট্রেংথ লাগে আপনার গোল করতে। হ্যাঁ, বিকজ আপনি যদি প্রেশার মোমেন্টে থাকেন, আপনার কাছে খুব সহজ একটা সুযোগ আসবে, আপনি গোল করতে পারবেন না। বিকজ আইদার আপনি বাইরে মারবেন, আইদার আপনার প্লেসিং শটটা ভালো হবে না, বা যদি হেডে আসে আপনার হেডটা ভালোভাবে আপনি কন্ট্রাক্ট করতে পারবেন না। সো ইউ নিড এনার্জি গোল স্কোরিংয়ের জায়গা। সো হালান্ড দ্যাট স্ট্রাইকার, সে সবসময় এনার্জিটাকে সবসময় কিপ রাখে, জানে তার কাছে কোনো না কোনো সময় সুযোগ আসবেই, যেটা ব্রাজিল ম্যাচে সে করে দেখিয়েছে। দুইটা সুযোগ আসে, সে দুইটাই গোলে কনভার্ট করেছে। আর হ্যারিকেন হলো লিঙ্ক আপ স্ট্রাইকার, হ্যাঁ, যেটা আমরা করিম বেনজেমার সাথে দেখতাম। সে সবসময় মিডফিল্ডারদের সাথে একটা খেলতে পছন্দ করে। ইভেনচুয়ালি আপনি অনেক সময় দেখবেন সে ডিফেন্সিভ মিডফিল্ডার জায়গাতে সে বল নেয়, কিন্তু হ্যাঁ, সেন্ট্রাল ডিফেন্ডারদের কাছ থেকে বল নিয়ে সে সামনের দিকে, ওখানে সে স্পেসটাকে অপারেট করে, গ্যাপ করে রাখে। উইং স্ট্রাইকার ওই জায়গাগুলিতে স্পেসটা ফলো করে, সে ওইখানে বল ডেলিভার করে। সো হ্যারিকেন আমার কাছে মনে হয় কমপ্লিট স্ট্রাইকার। তার ভিতরে গুণাবলী নেই এমন কিছু নাই, সে সব ধরনের গোল করতে জানে। লাইক হেডিং, হি ইজ ভেরি স্ট্রং, প্লেসিং এ স্ট্রং, শুটিং তার রয়েছে। ইভেনচুয়ালি যেটা হয় যে হ্যারিকেনের ওই গোল স্কোরিংয়ের অপরচুনিটি জায়গা, হয়তো সে দুইটা চান্স পাবে, একটা সে গোল করবে। এটা আমার মনে হয় যে বায়ার্ন মিউনিখে যাওয়ার পরে আরও শার্প হয়েছে। হ্যাঁ, কারণ টটেনহাম হটস্পারে আসলে একরকমের প্লেইং স্টাইল ছিল, বায়ার্ন মিউনিখ ইজ মোর অ্যাটাকিং প্লেয়ার। আমার কাছে অনেক সুযোগ তৈরি, এবং যার কারণে তার গোল করার, আর আপনি যদি দেখেন 60+ গোল এই সিজনে সে অলরেডি করে ফেলেছে। সো তার স্ট্রাইকিং পজিশনও কিন্তু খেলার প্যাটার্ন সে চেঞ্জ করে ফেলেছে। সো হ্যারিকেন ইজ এ কমপ্লিট স্ট্রাইকার। হ্যাঁ, সব ধরনের সিস্টেমে সে মানিয়ে নিয়ে খেলতে পারে। আর যদি টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলেন, আমি বলবো যে ভাইয়া যেটা বলছে যে 4-2-3-1 ফরমেশনে খেলবে ইংল্যান্ড, আর 4-3-3 ফরমেশনে খেলবে আপনার নরওয়ে। সো নরওয়েতে আমরা জানি ওল্ডেগার্ড, ব্রেক এবং ব্রেস, তিনজন মিডফিল্ডার হয়তো আজকে স্টার্ট করে, প্রবাবলি যেটা লাস্ট ম্যাচে স্টার্ট করেছে। তারা যেটা করে যে তারা ওল্ডেগার্ডকে একটা ফ্রিডম দেয়। তারা দুজন পিভট হিসেবে থেকে ওল্ডেগার্ডকে আসলে সামনে যে তিনজন স্ট্রাইকার রয়েছে, লাইক নুসা, সৌলত এবং আর্লিং হ্যালান্ড, তাদের সাথে আসলে বেশ কমিউনিকেশন করার একটা সুযোগ দেয়, যেটা কিনা আমার কাছে মনে হয় যে খুবই অ্যাডভান্টেজ হয় অ্যাটাকিং ওই তিনজনের জন্য। ইভেনচুয়ালি লাস্ট ম্যাচ অ্যাগেন্স্ট ব্রাজিলও যদি দেখেন, ইভেনচুয়ালি যদি তারা হাই প্রেসও করে, সেখানেও কিন্তু দেখবেন যে একসাথে তারা চারজন করে। নুসা হয়তো হাই প্রেস শুরু করলে আর্লিং হ্যালান্ড একটা জায়গা আপনার ব্লক করে রাখে, ওদিক থেকে কিন্তু দেখবেন যে আপনার সৌলত এসে ব্লক করে, এবং ওল্ডেগার্ড কিন্তু ওইটাকে কিন্তু কম্প্যাক্ট করে। সো এইটার অ্যাগেনস্টে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের একটু ডিফিকাল্ট হবে যদি বেলিংহাম, যদি ওই অ্যান্ডারসন এবং
ডেকল্যান রাইসের সাথে যদি কম্প্যাক্ট না করে ইভেনচুয়ালি আমরা জানি না সাকাকে খেলানো হয় বিকজ সাকা কিন্তু একটু আপনি জানেন যে আপ ডাউন করে খেলতে পছন্দ করে এবং থমাস টুকেল কিন্তু লাস্ট ম্যাচটা সাকাকে এই কারণেই কিন্তু স্টার্ট করিয়েছে বিকজ এই ম্যাচেও কিন্তু দেখবেন যে ডিফেন্সিভ অর্গানাইজেশনের সময় বিকজ যেহেতু স্পেন্স রাইট ব্যাকে স্টার্ট করবে, হ্যাঁ, লেফট ব্যাক ওরিলিকে দিয়ে স্টার্ট করবে প্রবাবলি। সো স্পেন্স যেটা হয় যে স্পেন্সের যদি দেখেন সে যে ম্যাচটা স্টার্ট করেছে ওই ম্যাচে কিন্তু তার আসলে রেটিংটা ভালো ছিল না, ভালো করতে পারে, হ্যাঁ, যার কারণে কিন্তু কোয়ানসাকে দিয়ে লাস্ট ম্যাচে স্টার্ট করেছিল এবং সে তো রেড কার্ড খেলো। সো সাকার কিন্তু আজকে একটা ডিউটি থাকবে আসলে স্পেন্সকে একটা বড় সাপোর্ট দেওয়া, যেটা আমরা ব্রাজিলে দেখেছি আপনার রাইট ব্যাক ড্যানিলোকে সবসময় রায়ান দিয়েছে, রাইট। সো এই জিনিসগুলি কিন্তু আমার কাছে মনে হয় ইংল্যান্ডে ম্যানেজ করতে হবে বিকজ আপনি যদি দেখেন নরওয়ের মিডফিল্ড কিন্তু প্রচুর রান করে, হ্যাঁ, যেটা ইভেনচুয়ালি নট অনলি যে সিমিলার পজিশনে, হ্যাঁ, ওই অপোনেন্ট হাফের প্রত্যেকটা জায়গায় কিন্তু তার স্পেস কভার করে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে ডেকলেনেস এবং অ্যান্ডারসনের জন্য ডিফিকাল্ট হবে যদি তাদের সাথে যদি আরেকজন এক্সট্রা মিডফিল্ডার এসে ওভারলোড না করে। সো ম্যাচটা কম্পিটিটিভ হবে, বাট আমরা জানি আমরা অনেক কিছু বিশ্লেষণ করবো, অনেক টেকনিক্যাল আলোচনা করবো। থমাস টুকেল আমাদের থেকে অনেক বেশি সার, সেইগুলি অলরেডি প্ল্যান করে ফেলেছে সে কী করবে। সো আমার কাছে মনে হয় যে নরওয়ের কোচ সলভেকেন আছে, সেও কিন্তু আমার কাছে মনে বেশ শার্প, সেও আমার মনে হয় যে এই জিনিসগুলি কীভাবে হ্যান্ডেল করবে। এবং ভাইয়া যেটা বলছে আমিও বলেছি যে যেটা হয় যে প্রেশার না থাকলে আপনি ভালো খেলতে পছন্দ মানে ভালো খেলাটা যায়, বাট এইটা কিন্তু তারা দেখাচ্ছে বা তারা তো ম্যাচ জেতার জন্য তাদের পরিকল্পনাগুলো ডেফিনেটলি করছে। সো এই ধরনের একটা ব্যাটেল হবে, ডেফিনেটলি হবে। আমার একটা ধারণা যেটা মাত্রই মনে হলো আপনাদের কথা থেকে, যেহেতু ইংল্যান্ডের ফুল ব্যাকের জোনটা একটু হলেও কিছুটা হলেও কম্প্রোমাইজড এবং ডেকল্যান রাইসেরও একটা মানে ইনজুরি নিগলস এবং ফিটনেসের ইস্যু আছে, হয়তো এরকম হইতে পারে ইংল্যান্ড কিছুটা সময় ধরে খেলবে, প্রবাবলি ব্রাজিল দ্য ওয়ে ব্রাজিল প্লেড এরকম একটা অ্যাপ্রোচ ইংল্যান্ডে থাকতে পারে। বাট ইংল্যান্ডের হচ্ছে গেম ব্রেক করার তো আসলে প্লেয়ার্স আছে, এলিয়ট অ্যান্ডারসন অ্যান্ড হ্যারি কেইন আছেন। সো ওই দিক থেকে ইংল্যান্ডের অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু নরওয়েরও আসলে বল ধরে রেখে খেলাটা ওদের মানে অ্যাডভান্টেজ না, হইতে পারে, মানে জাস্ট মাথায় মনে হলো। বাট এখন আসেন প্রেডিকশন পার্টে, ইংল্যান্ড নরওয়ে প্রেডিকশন। ইটস ভেরি টাফ। এই ওয়ার্ল্ড কাপে আপনি জানেন আমরা প্রচুর প্রেডিকশন দিয়েছি, আপনি সবগুলি ভুল হচ্ছে, অনেক আগে থেকে মানুষ আমাদেরকে বকাঝকা করছে। তারপর আমি এই ম্যাচটা ইংল্যান্ডের পক্ষে যাব, ইংল্যান্ডের পক্ষে যাব, স্টিল তারপরও আপনি তো আপনার নিজের ইকুয়েশন মানে নষ্ট করে দিয়ে ইংল্যান্ড পক্ষে প্রেডিকশন দিচ্ছেন। না, অনেস্টলি বললে মানে নরওয়ে অনেক ভালো খেলছে। নরওয়ে ইভেন ফ্রান্স ম্যাচটার কথাও যদি বলি, ফ্রান্স ম্যাচে সেকেন্ড স্ট্রিং টিম নিয়েও তারা কিন্তু ওই ফুটবলটাই খেলেছে। এক্স্যাক্টলি, তারা একটা সময় 3-2 হয়ে যাচ্ছিল যদি পেনাল্টিটা মিস না করতো যে কি স্ট্যান লার্সেন। সো নরওয়ে খেলাটা খেলবে, বাট আমার যেটা মনে হয় এই ইংল্যান্ডটাকে যেটা দেখে মনে হচ্ছে বিশেষ করে মেক্সিকো ম্যাচের পরে যে ওরা ম্যাচটা বের করে নিবে, দে হ্যাভ দ্যাট মানে মেন্টাল স্ট্রেংথের জায়গায়।